মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমরা সকলে যারা ভারতের নাগরিক। আমি ঠিক বক্তা নই, আমি ঠিক 3 মিনিট নিচ্ছি। সত্যি এখানে সমস্ত কথা হয়ে গেছে, পরে আমি আর কিছু বলছি। প্রথম যে কথাটা আমার বলা সেটা হচ্ছে, জীবজগতে আমরা প্রাণী, ইসলামের দৃষ্টিতে আমরা মুসলমান, রাষ্ট্রের দৃষ্টিতে আমরা নাগরিক। আমরা এখানে যারা সমবেত হয়েছি আমরা সবাই নাগরিক। কেন না, ভারত রাষ্ট্র আমাদেরকে নাগরিক মনে করে, অর্থাৎ আমরা সিভিল সোসাইটির অংশ। রাষ্ট্রে আমরা কর দিই, ট্যাক্স দিই এবং তার বিনিময়ে রাষ্ট্র আমাদের কিছু পরিষেবা দেয়। এইটা হচ্ছে রাষ্ট্রের সীমাবদ্ধতা। তিনি পুলিশ প্রশাসন রক্ষা করেন, কিছু চাকরি বাকরির ব্যবস্থা করেন, স্বাস্থ্য শিক্ষা দেখেন, আর দেশের বিদেশ নীতিটা দেখেন, স্বরাষ্ট্রনীতি দেখেন। এইটা হচ্ছে তার সীমাবদ্ধতা। ফলে আমরা যারা ওয়াকাফ আইনের কথা বলবো, আমি সেখান থেকে 2-3টে কথা আপনাদেরকে বলবো। অর্থাৎ এই রাষ্ট্র এখন কি করছে না, সে অন্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করছে। এই খাত থেকে ওয়াকাফ আইনের যে 3টে সংশোধন মূল হয়েছে, গণ্ডগোলটা সেখানে। প্রথম যেটা, সেটা হলো যে ওয়াকাফ সম্পত্তিটা মুসলমানদের নিজস্ব স্বায়ত্তশাসিত সম্পত্তি। এটা সংবিধান স্বীকৃত না, শুধু ধর্ম স্বীকৃত, তারপরে সংবিধান স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ নরেন্দ্র মোদী চাইলেও, ভারত সরকার চাইলেও এটা পরিবর্তন করতে তিনি পারেন না। এটা আইন বলে তিনি পারেন না, তিনি জবরদস্তি এটা করছেন। এইটা হচ্ছে প্রথম সমস্যা। অর্থাৎ নাগরিক হিসেবে আমরা এটার বিরোধিতা করব। 1। 2 হচ্ছে, নরেন্দ্র মোদীকে যখন বলা হলো যে আপনি পিএম কেয়ারসের টাকার হিসাব দিন, তিনি বললো এই হিসাব আমি দিতে পারবো না। অথচ 700, 800, 900 বছর আগে সম্পত্তির কি কোথায় কাগজ আছে তার হিসাব মুসলমানদেরকে দিতে হবে। এইটা হচ্ছে দ্বিতীয় সমস্যা। তাহলে মুখের কথার একটা দাম ছিল, সেই অনুযায়ী স্বীকৃতি ছিল, এবং ইতিপূর্বে যেটা হয়ে গেছে ব্যাপারটা মিটে গেছে, তারপরেও সে বিষয়টা তুলছে। মানে কথা হচ্ছে যে আমি ইউসুফপুর কাইতের ছেলে, এটা গোটা পৃথিবী জানে, আমার ডিএনএ টেস্ট জানে, তারপরে উনি বললেন না আপনি প্রমাণ দিন। মানে কথাটা হচ্ছে এরকম। এই দিক দিয়ে দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে এই তখন যে নিয়মটা এলো যে যারা ব্যবহার করছে এবং যারা দিয়েছে, দুপক্ষ যখন বলছে যে এটা ওয়াকাফের সম্পত্তি, এটা ওয়াকাফের, এরা বলছে এটা না, মুখের কথা মানবো না। মুখের কথা না মানলে যে হিসাব তাহারুল সাহেব দিচ্ছিলেন, হয়তো তার অর্ধেক সম্পত্তি চলে যাবে, হতে পারে, মেবি এই জায়গাটা বললে এটা তোমার না। এইটা হচ্ছে দ্বিতীয় ভয়ের কারণ। তৃতীয় যে ভয়ের কারণ, সেটা হচ্ছে যে যখন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেই আপনারা জানেন যে মুসলিম পরিবারগুলো যে কোনো পরিবারেই ছিল যে আমি আমার অন্তঃপুরে কারা প্রবেশ করবে, আমার বাড়ির মহিলারা থাকবে, আমার বাড়ির অন্তঃপুরের লোকেরা থাকবে। যে হঠাৎ আমি একটি লোক এসে যদি আমি আপনার বাড়িতে ঢুকি, এইটুকু তো আপনি মেনে নেন না। তাহলে আমার নিজস্ব সম্পত্তিতে কেন কোনো অমুসলিম থাকবে, এটা প্রশ্ন। এর সঙ্গে যুক্ত করে যে প্রশ্নটা তুলতে হবে, আপনারা কি রাম মন্দিরের ট্রাস্টিতে তারুল সাহেবকে রাখবেন? তখন কিন্তু আর বলবেন নইব কখনোই না। অর্থাৎ তোমারটা আমার, আমি দেখব, বাট আমারটা এটা হবে না। এই হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, রবিশ কুমার বিখ্যাত সাংবাদিক বলেছেন যে বিজেপি মুসলমানদেরকে একটি সাংসদ করে না, মন্ত্রী করে না, তাদের দেখতে পারে না, তাদের মন্দির, তাদের মসজিদ কেড়ে নেয়, তাদের সম্পত্তিতে ভাগ বসায়, তাদেরকে সম্মান দেয় না, তাদেরকে কোনো রকম অধিকার দেয় না, অথচ তাদেরকে বলছে এই ওয়াকাফ আইনের দ্বারা তোমাদের উপকার করবো। এইটার থেকে প্রহসন আর কিছু হতে পারে না। শেষ যে কথাটা আমি বলতে চাই, কেন এইগুলো বিজেপি করছে বা আরএসএস করছে? বিজেপি করছে, পিছন থেকে করছে আরএসএস এর রুলসটা কি বুঝলে, আমি একটা অন্য ইস্যু তুলবো, 2 মিনিটের মধ্যে আমি শেষ করবো। সেটা হচ্ছে আরএসএস এর দুটো খুব বিখ্যাত কথা আছে। তিনি মানে আরএসএস এর যিনি গুরু মাধব সদাশিব রাও গোলওয়ালকার, তিনি বলছেন মানে মি অ্যান্ড অর আওয়ার ন্যাশনহুড ডিফাইন, মানে আমরা এভাবে এবং আমাদের রাষ্ট্র কিভাবে নির্ধারিত হবে। সে সময় তিনি বলছেন যে ভারতবর্ষের নাগরিক হবে 2 ধরনের মানুষ। কারা? প্রথম যারা ভারতবর্ষকে জন্মভূমি হিসাবে মানবে, সমস্ত মুসলিম আমরা জন্মভূমি হিসাবে মেনে নিচ্ছি। তারপরে বলছেন ভারতবর্ষকে পূর্ণভূমি হিসাবে মেনে নিতে হবে। মিনস আচ্ছা আমাদের পূর্ণভূমি কোথায়?
মক্কা মদিনা, সেখানে আমি তো পুণ্যভূমি। তো তোমরা বললে না না এটা হলে হবে না, ভারতবর্ষেই তোমার পুণ্যভূমি আছে, যেমন তাদের রাম মন্দির আছে, অযোধ্যা আছে, তাদের বারাণসী আছে, এগুলো তাদের পুণ্যভূমি। তাহলে ভারতবর্ষের নাগরিক কারা হবে? তাদের নাগরিকত্ব দেওয়া হবে যারা পুণ্যভূমি হিসেবে দেশকে মনে করবে। স্বাভাবিক কারণে মক্কা মদিনা ভারতবর্ষের মুসলিমদের পুণ্যভূমি না, তাহলে কি হবে? তাদেরকে এদেশের নাগরিক অধিকার দেওয়া হবে না, চাকরি দেওয়া হবে না, ভোট দেওয়ার অধিকার দেওয়া হবে না, সম্পত্তির অধিকার দেওয়া হবে না, কাজের অধিকার দেওয়া হবে না, চিকিৎসা পাওয়ার অধিকার দেওয়া হবে না। তাদের হাল কি হবে? ওই বইয়ে তিনি ঘোষণা করছেন যে তারাই করবে যারা কোনো রকম অধিকার ছাড়া, কোনো রকম দাবি দেওয়া ছাড়া মুসলমানরা যদি এদেশে চায় তাহলে তারা থাকতে পারে। তাহলে 3 নম্বর হালটা কি হবে? আজকে বর্তমান গাজায় যে হাল হয়েছে সেই হাল আমাদের ভারতবর্ষের মুসলমানদের হবে। ফলে এইটা ওই খারাপ দিনের অশনি সংকেত, গাজা স্ট্রিপের মুসলিমদের উপরে যে আক্রমণটা করছে ইসরায়েল, সেই হাল ভারতবর্ষের মুসলমানদের মধ্যে হবে সম্ভবত, যদি আজকে আমরা না জেগে উঠি। ধন্যবাদ।